দূরদর্শন ত্রিপুরা আয়োজিত আজকের অনুষ্ঠান আইনের দর্পণে আপনাদের স্বাগত। আইন আমাদের সমাজে ন্যায়, সাম্য ও শৃঙ্খলা বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আইনের ব্যাপারে অনেক সঠিক ধারণা না থাকার ফলে অনেক মানুষ নানা সমস্যার সম্মুখীন হন। এই সমস্যার সঠিক সমাধান এবং আইনের ব্যাপারে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্য নিয়ে আমাদের এই অনুষ্ঠান আইনের দর্পণে। আজকের আলোচনার গুরুত্বপূর্ণ বিষয় ডিস্ট্রিবিউশন অফ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আইনজীবী এবং ত্রিপুরা বার কাউন্সিলের চেয়ারম্যান শ্রী রতন দত্ত। নমস্কার। আমাদের অনেক দর্শকদের মনে এই নিয়ে অনেক কোয়েশ্চেন থাকবে। চলুন একেবারে শুরু থেকেই এটার ব্যাপারে জেনে নেওয়া যাক। অ্যানসেস্ট্রাল প্রপার্টি বলতে আইনগতভাবে কি বোঝানো হয়? ইংরেজিতে একটা কথা আছে, অ্যানসেস্ট্রাল প্রপার্টি ইজ দি রাইটফুল হেরিটেজ অ্যান্ড নট এ পার্সোনাল অ্যাসেট। অর্থাৎ আমাদের যে পৈতৃক সম্পত্তি সেটা জেনারেশনাল ওয়াইজ 4টা জেনারেশন এটাকে ক্যারি করতে হবে অ্যানসেস্ট্রাল প্রপার্টি হতে হলে। প্রপিতামহ, পিতামহ, ফাদার মানে বাবা এবং সন্তান পুত্র, এই 4 জেনারেশনের যখন একটা সম্পত্তি ক্যারি করে আনডিভাইডেড, তখন এটা অ্যানসেস্ট্রাল প্রপার্টি হয়। এটা হিন্দু ফ্যামিলিতে হয় এবং আমাদের হিন্দু যে আইন মোতাবেক এটা হয়। আমাদের যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি সেটাতে তারা জন্মগত সূত্রে আমরা এই সম্পত্তির অধিকার পাই। কেউ যদি এই জেনারেশনে জন্মগ্রহণ করে এবং সেটা কন্টিনিউয়াস আনডিভাইডেড 4টা জেনারেশন ক্যারি করে, সেখানে এই সম্পত্তির সেই জন্মগত সূত্রে সেই সম্পত্তির মালিকানা পাবে। এবং এই 4টা জেনারেশন অর্থাৎ প্রজন্ম, এটা এই জেনারেশনের পরিপ্রেক্ষিতে 4টা জেনারেশনের পরে সেটা তাদের মধ্যে পার্টিশন করে নেওয়া যেতে পারে এবং এই পার্টিশনটা তারা অ্যামিকেবলি করতে পারে, অথবা আমরা কোর্টের মাধ্যমে করতে পারি, কোর্টে এটাকে আমরা পার্টিশন স্যুট বলি, অথবা আমরা পার্টিশন ডিড অর্থাৎ আলোচনার মাধ্যমে আমরা রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল মাধ্যমে আমরা এটা পার্টিশন করতে পারি। যখন সম্পত্তিটা পার্টিশন হয়ে যাবে, ওই পার্টিশন সম্পত্তিটা এবং যার যার নামে হয়ে যাবে, তখন তাদের ব্যক্তিগত মালিকানা আসবে। যতক্ষণ না পর্যন্ত এটা পার্টিশন হচ্ছে এবং আমাদের অ্যানসেস্ট্রাল প্রপার্টি হিসাবে থাকছে, ততক্ষণ পর্যন্ত এটাতে সবার সমান অধিকার। এই আইনটা খুব ইম্পর্টেন্ট, কারণ অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে ব্যক্তিগতভাবে কেউ মালিক হয় না যতক্ষণ না পর্যন্ত সম্পত্তিটা পার্টিশন হচ্ছে। এবার কেউ যদি মনে করে আমি ব্যক্তিগতভাবে আমি সম্পত্তির মালিক, না, সেটা হতে পারবে না। এবং এটা 4টা জেনারেশন যাওয়ার পরে অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা, যেটা পৈতৃক সম্পত্তি বলা হয় বাংলাতে, ওই অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা ডিভাইডেড হয়। ডিভাইডেড হওয়ার পরে তাদের ওই সম্পত্তিটার প্রতি তাদের রাইট, যেটা বলে আমরা অধিকারটা বর্তায়। এবার আমরা অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেমন মনে করেন, এটা কে পাবে? এটাও একমাত্র পৈতৃকতান্ত্রিক, অর্থাৎ বাবার থেকে ছেলে করবে, মেল মেম্বার। এখানে ফিমেল মেম্বার আসবে না, এটা আগে ছিল না। আমাদের স্বাধীনতার পর 1956 আমাদের হিন্দু সাকসেশন অ্যাক্ট আসে। এখানে আমাদের সেকশন 8-এ বলা আছে কারা কারা আমাদের লিগ্যাল ইয়ার্স হবেন। এই লিগ্যাল ইয়ার্সের মধ্যে আমাদের প্রথম হলো ক্লাস 1 লিগ্যাল ইয়ার্স। ক্লাস 1 লিগ্যাল ইয়ার্স কারা? মা, বাবা হবে না, বাবা হবে ক্লাস 2 লিগ্যাল ইয়ার্স। মা, ওয়াইফ এবং চিলড্রেন, এরা হলো আমার ফার্স্ট ক্লাস লিগ্যাল ইয়ার্স। এবার বাবা যাচ্ছেন সেকেন্ড ক্লাস লিগ্যাল ইয়ার্সের মধ্যে। এই লিগ্যাল ইয়ার্সের মধ্যে আমরা যারা আসবে, আমরা সার্ভাইভাল সার্টিফিকেট পাই, সার্ভাইভাল সার্টিফিকেট মূলে তারা এটা পার্টিশন করবে। এবার যদি কেউ মনে করে আমি জায়গাটা বিক্রি করব, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা পার্টিশন হবে ইকুয়ালি, ততক্ষণ তো পর্যন্ত তার বিক্রি করার কোনো রাইট বা অধিকার জন্মাবে না। সুতরাং অ্যানসেস্ট্রাল প্রপার্টি এটা জেনারেশন ওয়াইজ অর্থাৎ প্রজন্ম ওয়াইজ 4টা জেনারেশন কন্টিনিউ করতে হবে। 4টা জেনারেশন যখন পার হবে তখন এটা পার্টিশন হবে। এবার হচ্ছে যেটা আমরা সেকেন্ড ইনহেরিটেড প্রপার্টি। ইনহেরিটেড প্রপার্টিটা কি? ইনহেরিটেড প্রপার্টিটা হলো যেমন আমার বাবার সম্পত্তি, বাবা আমাকে উইল করে দিয়ে গেলেন, বাবা আমাকে গিফট দিয়ে দিলেন, বাবা অন্য কোনোভাবে আমাকে ট্রান্সফার করে দিলেন, তখন আমি এটার মালিক হয়ে যাই। এটা একটা জেনারেশনে হয়ে যায়।
একটা জেনারেশনে হয়ে যাওয়ার পরে আমি যখন সম্পত্তিটার মালিক হব, তখন এটার উপর আমার পুরো অধিকার আসবে। তখন এটা আমি ইচ্ছা করলে বিক্রি করতে পারবো, আমি এটাকে আমি দখল করতে পারবো, অথবা আমি আমার জেনারেশনের উপর বর্তিয়ে দিতে পারবো। সুতরাং যে এই যে অ্যানসেস্ট্রাল প্রপার্টি এটা জন্মগত, আর ইনহেরিটেড প্রপার্টি এটা উত্তরাধিকার সূত্রে আমরা পাই। সুতরাং এটা জন্মগত না। আমার বাবা বা আমার ফ্যামিলির মেম্বার যখন এটা পাবেন, তখন তারা আমাকে এটা দেবেন, দেওয়ার পরে আমি মালিকানা হব। আগে আমাদের 2005 পর্যন্ত আমাদের মেয়েদের অ্যানসেস্ট্রাল প্রপার্টির উপর কোনো রাইট ছিল না। এটা আমাদের ভেরি আনফর্চুনেট। কিন্তু 2005-এ আমাদের যে হিন্দু সাকসেশন অ্যাক্ট, এটাকে সংশোধনী আনা হয় এবং অ্যামেন্ডমেন্ট করা হয়। করার পরে মেয়েদের রাইটটা দেওয়া হলো। এখন থেকে 2005 থেকে এটা কন্টিনিউয়াস এখন পর্যন্ত চলছে, এটা যে ছেলেরা যতটুকু অধিকার পাবেন, মেয়েরাও ইকুয়াল শেয়ার পাবেন। এখানে শেয়ারের মধ্যে কোনো কম বেশি হতে পারবে না, যদি অ্যামিকেবলি কেউ কম বা বেশি না নেয়। আইনের দৃষ্টিতে সকলে ছেলে মেয়ে সমান এবং সমান অধিকারের মালিক। এবার আরও কিছু কিছু নতুন কি আছে অ্যানসেস্ট্রাল প্রপার্টির ক্ষেত্রে, যেমন ইলিজিটিমেট চাইল্ড, সে পাবে কিনা। আমাদের বৈধ সন্তান অবৈধ সন্তান থাকে, বৈধ সন্তান তো এন্টাইটেল। ইলিজিটিমেট চাইল্ড যারা অবৈধ সন্তান, জারজ সন্তান যাকে আমরা বলি, বাবা মা অবৈধভাবে সংস্কৃতি রিলেশনের পরিপ্রেক্ষিতে যে সন্তানের জন্ম হয়েছে, সেও কিন্তু ইকুয়াল রাইট। সন্তান সেই লেজিটিমেট ও ইলিজিটিমেট হোক, সেই তার যে জিন থেকে সে আসবে, তার ডিএনএটা যেখান থেকে আসবে, সেই সম্পত্তির মালিক হবে। এখানে কোনো বাধা থাকবে না। এবার হলো আমরা অ্যাডপ্টেড সান অলসো সিমিলারলি এন্টাইটেল। সে তার বাবা যারা অ্যাডপ্ট করবেন লিগেল ওয়েতে, তাদের সম্পত্তির সে মালিক হবে। আবার আছে আমাদের যেমন ম্যারেজ হচ্ছে, দেখা যায় এটা অবৈধ ম্যারেজ, লিভ ইন টুগেদার, লিভ ইন যারা করে, তাদের ক্ষেত্রে যদি কোনো সন্তানের জন্ম হয়, সেক্ষেত্রেও সেই সন্তান লিগেলি সেই সম্পত্তির অ্যানসেস্ট্রাল প্রপার্টি অথবা ইনহেরিটেড প্রপার্টির মালিক হতে পারবে। এতে কোনো বাধা থাকবে না আইনগত। দে আর লিগেলি এন্টাইটেল। কারণ মা যদি একটা ম্যারেজের যদি অবৈধ ম্যারেজ হয়, ওয়াইফ অবৈধ হতে পারে, কিন্তু সন্তানটা অবৈধ হলেও তার রাইটটাকে কাটিল করা যাবে না। সে ওই সম্পত্তির মালিকানা তার এখানে শেয়ার থাকবে। সে ইকুয়ালি তার একজন লেজিটিমেট ভাই থাকলে তার মতো সেও ইলিজিটিমেট সান হলেও সে ইকুয়াল শেয়ার পাবে। সেটা আইনের একদম পরিষ্কার বলা আছে। স্যার, এই যে আপনি যে বললেন কন্যা সন্তানরা এখন মানে নতুন লতে পায় অধিকার, বিবাহিত কন্যা সন্তানরাও কি পায়? হ্যাঁ, ইকুয়াল শেয়ার। বিবাহিত, আনম্যারিড, ম্যারিড সবাই সমানভাবে পাবে। এখানে শেয়ারের ক্ষেত্রে শুধু মেয়ে সন্তান অথবা পুরুষ সন্তান বিবাহিত হলে যেমন পাবে, মেয়ে সন্তানও বিবাহিত হলে পাবে। এখানে তাদের মধ্যে কোনো ডিফারেন্স করা যাবে না। স্যার, আরেকটা কোশ্চেন, আপনি যেমন ইনহেরিটেড প্রপার্টি আর অ্যানচেস্ট্রাল প্রপার্টির মাঝখানে ডিফারেন্সটা বলেছেন, আরেকটা ডিফারেন্স আমি জানতে চাইবো, দ্যাট ইজ সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি আর অ্যানচেস্ট্রাল প্রপার্টির মধ্যে কি ডিফারেন্স? সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি আর অ্যানসেস্ট্রাল প্রপার্টির মধ্যে অনেক ডিফারেন্স আছে। সেলফ অ্যাকোয়ার্ড যেটা আমি নিজের পয়সায় নিজের উপার্জন দিয়ে আমি কিনলাম, সেটা আমার সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি, সেটাকে আমি ইউজ করতে পারবো আমার মর্জি মতো। কিন্তু অ্যানসেস্ট্রাল প্রপার্টি আমার জন্মগত অধিকার। 4টা জেনারেশনের পরে এই সম্পত্তিটা আমাদের মধ্যে পার্টিশন হবে, মিনিমাম 4 জেনারেশনস। এই 4 জেনারেশনে এটাকে পার্টিশন হয় না অ্যানসেস্ট্রাল প্রপার্টি। সুতরাং ওই যে সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি আর অ্যানসেস্ট্রাল প্রপার্টি, ওই জায়গাটাই হলো তাদের ডিফারেন্স। সেলফ অ্যাকোয়ার্ড প্রপার্টি আমি বিক্রি করতে পারবো, কিন্তু অ্যানসেস্ট্রাল প্রপার্টি আমি বিক্রি করতে পারবো না। বিক্রি করতে গেলে আমার আদার শেয়ার হোল্ডারদের তাদের কনসেন্ট লাগবে এবং তাদের সই লাগবে। এই হলো দুটার মধ্যে ডিফারেন্স। স্যার, অ্যানচেস্ট্রাল প্রপার্টি আর ইনহেরিটেড প্রপার্টির যে ডিফারেন্সটা বোঝালেন, এটার মধ্যে বেসিক্যালি আপনি একটু আরেকবার বোঝাবেন যে অ্যানচেস্ট্রাল প্রপার্টি কি কোনোভাবে ফার্দার গিয়ে ইনহেরিটেড প্রপার্টি হতে পারবে কিনা? যখন অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা যখন পার্টিশন হয়ে যাবে, এটা 4টা জেনারেশনের পরে এটা পার্টিশন হয়ে যাবে। পার্টিশন হয়ে যাওয়ার পরে যখন এটা যার যার নামে হয়ে যাবে, তখন এটা ইনহেরিটেড প্রপার্টি হয়ে যাবে। তখন সেইটার উপর তার ফুল রাইট আসবে। সে তখন এটা বিক্রিও করতে পারবে, সে তার জেনারেশন ওয়াইজ অন্যকেও দিয়ে দিতে পারবে। সুতরাং এখানে কোনো ফারাক হবে না আর আফটার 4 জেনারেশনস।
এই বিষয়ে কোনো ল্যান্ডমার্ক জাজমেন্ট কি আছে যেটা আপনি শেয়ার সুপ্রিম করতে কোর্টের পারবেন? প্রচুর জাজমেন্ট আছে, বিশেষ করে বিনীতা শর্মা ভার্সেস রাকেশ শর্মা। ওইখানে সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলেছেন অনেক জাজমেন্ট। এই বিনীতা শর্মা ভার্সেস রাকেশ শর্মা, দিস ইজ ওয়ান অফ দি কেস। এটা ছাড়াও আগে পিছে অনেক জাজমেন্ট আছে। এই জাজমেন্টগুলির মধ্যে বলেছেন যে মেয়েদের রাইট কিভাবে আসবে। 2005-এর পরে যখন আমাদের যে হিন্দু সাকসেশন একটা সংশোধন হওয়ার পরে আমাদের মেয়েদের রাইটটা আনা হয়, এবং এই মেয়েদের রাইটটা আসে অন দি বেসিস অফ সুপ্রিম কোর্ট জাজমেন্ট। এবং সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেন বলেছেন, সুপ্রিম কোর্ট বিভিন্ন হাইকোর্ট, যে মেয়েদের রাইট ইকুয়াল রাইট, ছেলেরা যা পাবে মেয়েরাও তাই পাবে, এবং এটা ইনহেরিটেড প্রপার্টিতে তাদের জন্মগত। ইভেন 2005-এর আগেও যদি এই আইনটা ছিল না মেয়েদের ক্ষেত্রে, কিন্তু তারা জন্মগত সূত্রে এই সম্পত্তির মালিক হবে। এটা সুপ্রিম কোর্ট টাইম এন্ড এগেন বলেছেন। স্যার, আরেকটা প্রশ্ন হচ্ছে, নিজেদের মধ্যে যদি সম্পত্তি ভাগাভাগি না হয় তাহলে কি আদালতে কোনো মামলা করা যায়? করা যাবে। এটাকে আমরা পার্টিশন স্যুট বলি। আমরা কোর্টের মাধ্যমে মামলা করি, যে কোনো এক পক্ষ আমরা মামলা করতে পারি। মামলা করার পরে অপর পক্ষকে আমরা পার্টি করি, তারা আসবে কোর্টে, তাদের বক্তব্য জানাবে, কোর্ট শুনবেন, সাক্ষী সাবত হবে। এরপরে কোর্ট একটা রায় দেবেন, রায়টা দেওয়ার পরে সবাই এটা মানতে বাধ্য। এবার আমাদের সার্ভে কমিশনার থাকেন, সার্ভে কমিশনার গিয়ে এই জায়গাটা মাপেন কোর্টের অর্ডার মোতাবেক। মাপার পরে একটা রিপোর্ট দেবেন, ওই রিপোর্ট মোতাবেক প্রত্যেকে যার শেয়ার পাবেন। এখানে প্রপোর্শনেটলি আগে পিছিয়ে থাকতে পারে, এডিটের কম বেশি থাকতে পারে। এটা এবার সার্ভে কমিশনার যেভাবে প্রপোর্শনেট পার্টিশনটা করবেন, সেই পার্টিশন মোতাবেক সকলে শেয়ার পাবেন, এবং তারা সকলেই এটা মানতে বাধ্য। উইল এবং দানপত্রের মাঝখানে কি ডিফারেন্স? উইল ক্যান বি রিভোকড। উইলটা হলো সেজ বা চরম ইচ্ছা। কেউ তার সম্পত্তি আছেন, উনি মৃত্যুকালীন, এটাকে আমরা বলি মৃত্যুর জাস্ট আগে, অর্থাৎ মানুষ যখন আর কোনো আশা থাকে না, চরম ইচ্ছা, এটা আমার শেষ ইচ্ছা, আমি এটা আমাকে আমার ছেলেকে দিলাম, মেয়েকে দিলাম, আমি যাকে খুশি দিতে পারি, উইল। এটা যখন আমরা করে দিই, আমি জীবিত কালে অবস্থায় এটা কার্যকরী হয় না, মৃত্যুর পরে উইলটা কার্যকরী হয়। আর গিফট ডিডটা হলো আমি দান করলাম, দানটা যখন করবো উইল দান গিফট ডিডটা, তখন থেকে এটা কার্যকরী হবে। উইলের কার্যকারিতা আসবে মৃত্যুর পর। যেই উইলটা করবেন উনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে উইলটা কার্যকরী হবে। আর গিফট ডিডটা যখন আমি রেজিস্ট্রেশন করব, রেজিস্টার ইনস্ট্রুমেন্ট করব, রেজিস্টার ইনস্ট্রুমেন্ট করার ডেট থেকে এটা কার্যকরী হবে। ত্রিপুরা ট্রাইবাল কাস্টমারিজ লস এর মধ্যে এই বিষয়টা নিয়ে কিছু প্রথা আছে কি? আচ্ছা, আমি বলি, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন করেছ। এখানে আমাদের যারা হিন্দুর মধ্যে আমাদের খ্রিস্টান বাদ দিয়ে বুদ্ধিস্ট, জৈন, শিখ, এরা আমাদের এই হিন্দু সাকসেশন অ্যাক্টের মধ্যে পড়ে। শুধু মুসলিম, পার্সি এবং ইহুদি যারা আছেন, খ্রিস্টানও আছেন এর মধ্যে, এদের বাদ দিয়ে বাকি অন্যান্য সব ধর্মাবলীর লোকেরা আমাদের হিন্দু, যারা হিন্দু টেরিটরির মধ্যে, ইন্ডিয়ান টেরিটরির মধ্যে বসবাস করেন, তাদের ক্ষেত্রে আমাদের এই হিন্দু সাকসেশন একটা অ্যাপ্লিকেবল। এবার ট্রাইবেল যারা আছেন, তাদের নিজস্ব কাস্টমারি ল আছেন, থাকার পরেও আমাদের হিন্দু, দে আর গাইডেড বাই আমার হিন্দু সাকসেশন অ্যাক্ট। হিন্দু সাকসেশন অ্যাক্ট অনুযায়ী তারা অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে তারা ছেলে মেয়ে ইকুয়াল শেয়ারের এন্টাইটেল। ছেলে যা পাবে মেয়েও তা পাবে। যেটা আমাদের 2005-এর আগে যেমন ছেলেরা পেত, তাদেরও সেম সিস্টেম ছিল। 2005-এর পরে তারা মেয়েরাও আমাদের হিন্দু মেয়েদের মতো সমানভাবে পাচ্ছে। কারণ ট্রাইবেলরাও আমাদের অনেক হিন্দু ধর্মাবলম্বী, এবং তারা বুদ্ধিস্ট আছেন অনেকে, কিন্তু যারা খ্রিস্টান তাদের ক্ষেত্রে এই আইনটা কার্যকরী হবে না। এই উইল বানিয়ে কি অ্যানসেস্ট্রাল প্রপার্টি ট্রান্সফার করা যায়? অ্যানসেস্ট্রাল প্রপার্টি উইল বানিয়ে করলে এটা হবে না। এটা অ্যানসেস্ট্রাল প্রপার্টিতে উইল বা গিফট অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, বা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, যে অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা অল থ্রু এটা প্রত্যেক সম্পত্তি। মেল জেনারেশনটা হবে বাবা, দাদু, দাদুর দাদু, এবার সান। এখানে যদি মাত থেকে যে সম্পত্তিটা পাওয়া যায়, এটা অ্যানসেস্ট্রাল সম্পত্তির ডেফিনেশনে পড়বে না। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ অ্যানসেস্ট্রাল প্রপার্টিটা শুধু প্রত্যেক সম্পত্তি, প্রপিতামহ, পিতামহ, বাবা, দেন সান। কিন্তু মাথার ক্ষেত্রে যে সম্পত্তিটা আমরা পাবো, দ্যাট ক্যান বি ট্রিটেড অ্যাজ অ্যানসেস্ট্রাল প্রপার্টি। আচ্ছা, একদম পরিষ্কার বলা আছে আইনে। আচ্ছা স্যার,
এই অ্যানচেস্ট্রাল প্রপার্টি বিক্রি করতে গেলে কি কোনো প্রসিডিওর আছে? ওই তো সবাই কনসেন্ট লাগবে, সবার কনসেন্ট? দোজ হু আর দি লিগ্যাল হেয়ার্স, হ্যাঁ। সকলকে কনসেন্ট নিতে হবে, সকলে সই করতে হবে। উইদাউট কনসেন্ট, উইদাউট সিগনেচার এটাকে ডিসপোজ অফ করা যাবে না। যদি কোনো উত্তরাধিকারী বিদেশে থাকে তাহলে ওকে যখন মানে দিতে হবে জিনিসটা বা অ্যানচেস্ট্রাল প্রপার্টিটা, তখন কি প্রসিডিওর আছে? তখন আমাদের পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে নেবে। আচ্ছা। কেউ যদি আমার ফরেন থাকলো, সে আসতে পারছে না, সে সেখান থেকে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করে দেবে, তার চয়েসফুল পার্সনকে দিয়ে দেবে, সে এসে ওই পাওয়ার অফ অ্যাটর্নি বলে তার পক্ষে সে রেজিস্ট্রি করে দিতে পারবে। আইনিগত কোনো বাধা নেই, এবং সেটা রেজিস্টার্ড পাওয়ার অফ অ্যাটর্নি হতে হবে। স্যার, একজন ব্যক্তি মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টনের প্রথম আইনি পদক্ষেপটা কি? আইনি পদক্ষেপ বলতে, আমরা যখন সম্পত্তি ইনহেরিট করি অথবা অ্যানসেস্ট্রাল প্রপার্টি থাকে, সেখানে নিজেদের মধ্যে আমরা অ্যামিকেবলি সেটেল করার চেষ্টা করি। আপোষ মীমাংসা, যদি নিজেদের মধ্যে আপোষ হয়ে যায় তখন আমরা কি করি, সেটাকে আমরা, আমাদের রেজিস্ট্রি অফিস আছে, সেখানে আমরা এটা পার্টিশন, ডিড অফ পার্টিশন বলি আমরা এখানে কি বলি, পার্টিশন ডিড করে নিই। পার্টিশন ডিডটা কিভাবে হয়, আমাদের নিজেদের মধ্যে আলোচনা করে আমরা শেয়ারটা ভাগ করে নিই, যে কে কোন শেয়ারটা নেবে, তার বাউন্ডারি দিই, স্পেসিফিক বলে দিই, তার এই জায়গাটা, রামের এই জায়গাটা, স্বামীর এই জায়গাটা, যদুর ওই জায়গাটা। এবার ওই জায়গাটা আমাদের দলিলের মধ্যে মেনশন থাকবে, এটা রেজিস্ট্রির ডকুমেন্ট হবে। ওই ডকুমেন্টটার উপর বেস করে যার যার নামে আমাদের নামজারি হবে, তার রাইটটা আসবে সম্পত্তির উপর, তখন সেইটা পার্টিশন হয়ে যায়। যদি কেউ অ্যামিকেবলি সেটেল করতে না চায়, তাহলে সেকেন্ড ওয়ে হলো কোর্টের মধ্যে পার্টিশন শুট করতে হবে। পার্টিশন শুট করার পরে ওইখানে কোর্ট রায় দেবেন, ওই রায়টা সবাইকে মানতে হবে। সুতরাং এতে আইনিগত কোনো নাই, প্রবলেম নেই। এবং পার্টিশন ডিড বা পার্টিশন শুট যেটা, এটা করলে কোর্টের মাধ্যমে এটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, অসুবিধা নেই। সাধারণত কোর্ট কি পার্টিশন ডিডের মধ্যে যে রায়গুলো শোনায়, এগুলো কি মানে ইকুয়াল ডিস্ট্রিবিউশনের পক্ষেই শোনায়? পার্টিশন ডিড তো ইকুয়ালি হয়, হ্যাঁ। এটা প্রপোর্শনেট রেশিওতে হয়। ধরুন মনে করেন একটা জায়গা, এটা লম্বালম্বি, তা ফ্রন্ট সাইডের জায়গাটার ভ্যালুটা বেশি হবে, ব্যাক সাইডের জায়গাটা ভ্যালু কম হবে, তো এটা প্রপোর্শনেট রেট হিসাবে এটা ভ্যালুটা অ্যাসেট করা হয়। এবার এটা অ্যাসেস করার পরে সামনের জায়গাটার ভ্যালু বেশি, এটা কম জায়গা পড়বে, পিছের জায়গাটার ভ্যালু কম, সেটা বেশি জায়গা পড়বে। সুতরাং প্রপোর্শনেট রেটটা দেখে ওই ভ্যালুটা অ্যাসেস করে এবার পার্টিশনটা করা হয়, সবাই যাতে ভ্যালুটা অনুযায়ী ইকুয়াল পায়। এই যে আপনি যে আইনের ব্যবস্থাটা বলছেন, শোনা যায় যে সবাই এরকম আইনে মানে আদালতে যেতে চায় না, কারণ এটার মধ্যে অনেক সময় লেগে যায়। আপনি এটা নিয়ে কি মন্তব্য করবেন? এটা একটা সময় ছিল লং টাইম লেগে যেত, এবং অনেকে ইচ্ছাকৃতভাবে ওইগুলি ড্যাগ করে। ধরো একটা মামলাতে অনেক পার্টি থাকে, বাদী বিবাদী। আমরা যারা মামলা করি তাদেরকে বাদী বলে, যারা মামলার অপোজিট পক্ষ থাকে তাদের আমরা বিবাদী বলি। কোর্টে যখন আমরা মামলাটা করি, এবার ওই পার্টি বিবাদের কাছে নোটিশ যায়, কোর্ট থেকে নোটিশ পাঠানো হয়, সমন পাঠানো হয়। সমন পাওয়ার পরে এবার সে কোর্টে হাজির হয়, হাজির হওয়ার পরে সে তার বগলা তোমাদের অ্যাডভোকেট এঙ্গেজ করেন। এঙ্গেজ করার পরে কি হয়, নর্মাল কোর্সে প্রথম ডেটে আমরা অ্যাডভোকেটেরা টাইম চাই, এভাবে সেই 90 ডেজ পর্যন্ত টাইম, উত্তর দেওয়ার জন্য টাইম থাকে। আমাদের আইনে বলা আছে যে একটা কোনো কেজে কেউ এফআইআর করলে 90 দিন পর্যন্ত সেই সময় পাবে উত্তর দেওয়ার। এই যে উত্তর দেওয়ার জন্য 90 দিন, তা আমি 90 দিনের মাথায় উত্তর দিলাম, আমার রিটেন অবজেকশন জমা দিলাম, জমা দেওয়ার পরে আবার সেকেন্ড প্রসিডিউর শুরু হবে, এরপর বলে ডকুমেন্টস জমা দিতে হবে। তার ডকুমেন্টস জমা দিতে গিয়ে আমি প্রথম ডেটে ডকুমেন্টস দিলাম না, এবার ইচ্ছাকৃত আমি দিলাম না, আমার কাছে আছে আমি দিলাম না। সেকেন্ড ডেটে আসলো, বলে স্যার আমার তো ডকুমেন্টস আমি কালেক্ট করতে পারছি না, আমি নেক্সট ডেটে দিব। এভাবে আমি আবার 3 মাস কাটিয়ে দিলাম। তো এইভাবে কতগুলি প্রসিডিউরাল সিস্টেম থাকে। এখানে আমাদের যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস, আমি যখন মামলা করেছি আমার যেমন রাইট আছে আমি মামলাটা তাড়াতাড়ি ডিসপোজাল করানো, অপর পক্ষেরও রাইট আছে সে তার উত্তর দেওয়া, ডকুমেন্টস দেওয়া, আমার কেসটাকে কাউন্টার করা। সুতরাং তাকেও ইকুয়াল অপরচুনিটি দিতে হয়। তো এগুলি করতে গিয়ে আলটিমেটলি অনেক সময় লেগে যায়, এখানে 1-1.5 বছর 2 বছর লেগে যায়। এটাকে টাইমটাকে কাটশিট করার জন্য অনেকটা আমাদের সিপিসিটা সংশোধন হয়েছে 2000 সনে, এটাকে একটা সংশোধনী আনা হয়েছে, অনেক কিছু রেস্ট্রিকশন করে দিয়েছে। এখন আগের মতো এত বেশি সময় লাগে না,
তারপরও ধরেন আমি একটা মামলা করলাম, আমি 1 বছর বা 2 বছরের মাথায় একটা রায় পেলাম, কিন্তু রায়টা পাওয়ার পর তো এটা ফাইনাল না, এই রায়টার এগেনস্টে আমাকে আবার আপিল করতে হয়, আপিল করার প্রভিশন আছে। তা আমি জজ কোর্টে যদি আমি মুন্সিফ কোর্ট থেকে পাই, এটার এগেনস্টে আমি জজ কোর্টে আপিল করলাম, আপিল করলে আপিলে আবার 1-1.5 বছর লেগে যাবে হিয়ারিং করতে। তা 1-1.5 বছর লাগার পরে যদি রায় আমার পক্ষে যাবে বা বিবাদীর পক্ষে যাবে, যাওয়ার পরে ইচ্ছা করলে যে পক্ষে যাবে তার বিপক্ষ পার্টি এটার এগেনস্টে আবার হাইকোর্টে যেতে পারবে। তা হাইকোর্টে আবার 1-1.5 বছর লাগলো বা 6 মাস লাগলো, যতদিন সময় লাগলো, সেটাও ফাইনাল না। হাইকোর্টের রায়ের এগেনস্টে যার বিপক্ষে যাবে সেটার এগেনস্টে সুপ্রিম কোর্ট যাবে, এই করতে করতে 6-7 বছর 8 বছর লেগে যায়, এখানে কিচ্ছু করার থাকে না। এতে যার দখলে আছে সে বেনিফিটেড হয়, যারা জায়গাটা দখল করতে পারে না বা যারা দখল নেই, যারা বেনিফিটটা নিতে পারছে না, তাদের ক্ষতি হয়। তো এটাই সিস্টেম, আইনের সিস্টেমে এইভাবেই চলে, তাড়াহুড়া থাকে না, এইভাবেই সিস্টেমের মধ্যে চলতে হয়। তাছাড়া অনেক সময় সমনগুলি প্রপারলি সার্ভ হয় না, কেউ থাকে না, কেউ বাইরে থাকে, এসব কারণেও কিছু কিছু সময় দেরি হয়। যাই হোক, ওভারঅল এখন আইনটা অনেক রিজিড হয়ে গেছে। আমাদের হাইকোর্ট, বিভিন্ন কোর্টগুলি এখন তাড়াতাড়ি ডিসপোজালের জন্য চেষ্টা করছে এবং অনেক টাইম আগের থেকে অনেক কাটশট হয়ে গেছে, অনেক তাড়াতাড়ি মামলা ডিসপোজাল হচ্ছে এবং এখন দুই পক্ষ ভিজিলেন্ট থাকলে 6 মাসের মধ্যেও শেষ হয়ে যায়। সুতরাং এটা পার্টির উপরও নির্ভর করে অনেকটা। স্যার, অনেক সময় দেখা যায় যে পরিবারের একটা সদস্য পুরোটা জমিন নিয়ে বসে থাকে দখল করে, তো এমন সময় অন্য যারা অধিকারীরা আছে, ওরা কি করতে পারে? না, প্রথমত যদি কেউ সব দখল করে রাখে অন্যের শেয়ারও, সেটা অন্যায়, ইলিগ্যাল, সেটা করা উচিত না, করতেও পারে না। যাই হোক, কেউ কেউ করে, তখন আমাদের আইনি রিমেডি আছে। রিমেডিটা হচ্ছে আমাকে কোর্টে মামলা করতে হবে, আমার পার্টিশন স্যুট করতে হবে। তা কোর্ট তখন পার্টিশন স্যুট করলে ওই সেম সিস্টেমে কোর্টের কাছে মামলা করলে কোর্ট তাদেরকে নোটিশ করবে, তারা কোর্টে এফআইআর করবে, তাদের বক্তব্য জানাবে, সাক্ষী হবে, এভিডেন্স নেবে, ডকুমেন্ট জমা দেবে, রায় হবে। তা রায় হওয়ার পরে ফাইনালি যে জাজমেন্টটা হলে তখন আমরা ওই জাজমেন্ট বলে এবার সার্ভে হবে, সার্ভের জায়গাটা ভাগ করবে, রিপোর্ট জমা দেবে, এটা বলে আমার পার্টিশন হবে, আমরা জায়গা পেয়ে যাব। সুতরাং এখানে অনেক সময় ওই যে সিস্টেমের যে আছে, লিগ্যাল সিস্টেম, তো আর সবাইকে অপরচুনিটি দিতে হয়। প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস মানতে গিয়ে, অপরচুনিটি দিতে গিয়ে অনেক সময় কোনো না কোনো একটা পার্টি সাফার করতে হয় এবং এটা করবেই। কেন, দুনো পক্ষকে খুশি করা আবার একসঙ্গে স্যাটিসফাইড করা কারো পক্ষে সম্ভব না। সুতরাং আইনের দৃষ্টিতে আমরা যে প্রিন্সিপাল অফ ন্যাচারাল জাস্টিস মানতে গিয়ে অনেক সময় কিছুটা সময় লাগে, এটাই মেনেই আমাদের প্রসিড করতে হয় এবং আমরা আলটিমেটলি আমরা রেজাল্টটা পাই, আমরা আইনের বিচার পাই, সঠিকভাবে আমরা আমাদের জায়গাটা আমরা দখল করতে পারি। স্যার, সোলেনামা ব্যাপারটা কি? সোলেনামা অনেক সময় আমরা এটাকে কম্প্রোমাইজ পিটিশনও বলি। ধরেন অনেক সময় দুই পক্ষ যদি রাজি হয়, একটা মামলা চলাকালীন সময়ে অর্ডার 23 রুল 3-তে বলা আছে যে মামলা আউটসাইড কোর্ট এটাকে সেটেল করা যায়। তো এবার আমরা আউটসাইড কোর্ট যদি আমরা সেটেল করে নিই, তো এটাকে আমরা দুনো পক্ষের যে সেটেলমেন্টের যে প্রভিশনটা আমরা সেটেল করে অ্যামিকেবলি কে কোন শেয়ারটা পাবো, কে কতটুকু পাবো, কে কি প্রভিশন পাবো, সেটা আমরা সেটেল করে আমরা সোলেনামার মধ্যে লিখি এটা আমরা কোর্টে দিই। এটা পার্ট অফ দি ডিক্রি হয়। যখন আমরা মামলাটা ডিসপোজাল হয়, কোর্ট এটাকে পার্ট অফ দি ডিক্রি করে দেয়। ডিক্রিটা করে কারণটা কি, এটার উপর বেস করে আমার পার্টিশনটা হয়। সুতরাং সোলেনামা দিলে মামলাটা তাড়াতাড়ি ডিসপোজাল হয়। কেন, দুই পক্ষ রাজি হয়ে গেল, এগ্রি করলো, তারা নিজেরা দুই পক্ষের অ্যাডভোকেট মিলে পিটিশনটা জমা দিল, জমা দেওয়ার পরে মামলাটা তাড়াতাড়ি ডিসপোজাল হয়ে যায় এবং এটা তার আপিলের সম্ভাবনা থাকে না। যদি কন্টেস্টিংয়ে যে মামলা ডিসপোজড অফ হয়, রায় হয়, সেক্ষেত্রে আপিল করার একটা প্রভিশন থাকে। কিন্তু সোলেনামা দিয়ে যদি কম্প্রোমাইজ ডিগ্রি হয়ে যায়, কম্প্রোমাইজ ডিগ্রিতে আর এপিল প্রভিশন থাকে না, এপিল করা যাবে না, কম্প্রোমাইজ ডিগ্রি চ্যালেঞ্জ করা যাবে না। সুতরাং পিরিয়ডটা অনেক শর্টকাট হয়ে যায়, তাড়াতাড়ি শেষ হয়ে যায়, টাইমটা অনেকটা বেঁচে যায়। স্যার, আপনার মূল্যবান সময় দিয়ে এত গুরুত্বপূর্ণ বিষয়টাকে এত সহজভাবে ধরে তোলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে, নমস্কার। প্রিয় দর্শকবৃন্দ, আইনের ব্যাপারে সচেতনতা আমাদের রাইটস রিজার্ভ করার জন্যে অনেক ইম্পর্টেন্ট। তাই আইন জানুন, আইন মেনে চলুন, আর প্রয়োজনীয়তায় একটি আইনজীবীর পরামর্শ নিন।
আজকের আইনের দর্পণে অনুষ্ঠান এখানেই শেষ করছি। আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে থাকব। ততদিন সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। নমস্কার।